স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশ সহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা উদ্বেগ, ভূ রাজনৈতিক সম্পর্ক এবং কোভিডের মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি, যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার। অবরুদ্ধ গাজায় একদিনে হামলা চালিয়ে আরও কমপক্ষে ৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। এর মধ্যে গাজা শহরে প্রাণ গেছে ২৬ জনের। গেল ২ বছরের আগ্রাসনে গাজা শহরে সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। জায়নবাদীদের সেনাবাহিনীর মুখপাত্র গাজা নগরীতে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। এই অবস্থায় প্রাণে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছেন হাজারো বাসিন্দা, যদিও গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। গেল আগস্ট থেকে প্রায় ৪.৫ লাখ মানুষ গাজা সিটি ছেড়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। তবে কর্তৃপক্ষের দাবি, উত্তর গাজায় এখনও প্রায় ৭,৪০,০০০ মানুষ আটকা আছেন। এদিকে মধ্যাঞ্চলে অপুষ্টিজনিত কারণে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪৪১ জনে দাঁড়িয়েছে। পরমাণু ইস্যুতে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেয়ার প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যান করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার ভোটাভুটি হয়। বৈঠকে স্থায়ী ও অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেয় মাত্র ৪টি দেশ। দেশগুলো হচ্ছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। অপরদিকে বিপক্ষে ভোট পড়ে ৯টি। তারা হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেয়া থেকে বিরত ছিল। এর ফলে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। বাণিজ্য ও সামরিক চুক্তি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী ২৫শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনেক বাণিজ্য ও সামরিক চুক্তি নিয়ে কাজ হয়েছে, যার মধ্যে রয়েছে বৃহৎ পরিসরে বোয়িং বিমান বিক্রয়, একটি F-16 চুক্তি এবং F-35 নিয়ে ধারাবাহিক আলোচনা। এ বিষয়গুলো নিয়ে ইতিবাচকভাবে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। আফ্রিকার দেশ সুদানের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, আহত হন কমপক্ষে ২০ জন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার দারফুর অঞ্চলে ফাশের শহরের একটি মসজিদে ফজরের নামাজের সময় এই হামলা হয়। মসজিদের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই হামলার পেছনে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স RSF জড়িত বলে মনে করা হচ্ছে, তবে সংগঠনটি এখনও এর দায় স্বীকার করেনি। সুদানের দারফুর অঞ্চলে গেল ২ বছরের বেশি সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে RSF এর লড়াই চলছে। এই অঞ্চলে সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটিটি হামলার শিকার এল ফাশের শহরে অবস্থিত। বর্তমানে শহরটি পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে RSF এর যোদ্ধারা। চলমান সংঘাতের কারণে সেখানে ৩ লাখের বেশি বাসিন্দা আটকা পড়েছেন। মেক্সিকোতে LPG গ্যাস বহনকারী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন, আহত হন ৬০ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী মেক্সিকো সিটিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, ইজতাপালা এলাকার একটি জনবহুল সড়কে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গেই প্রবল বিস্ফোরণ ঘটে এবং ট্রাকটিতে আগুন ধরে যায়। ট্রাকটিতে তখন প্রায়
50,000 লিটার এলপিজি ছিল। এ সময় আশপাশের আরও অন্তত 30টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সরকারি তথ্যমতে নিহতদের মধ্যে 10 জন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকিরা হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতি এই দুর্ঘটনার মূল কারণ। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভিসা H-1B'র বাৎসরিক ফি $1,500 থেকে বাড়িয়ে $1 লাখ উন্নীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ট্রাম্প সই করেন বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে H-1B ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে যেতে আবেদনকারীদের $1 লাখ খরচ করতে হবে। এ কর্মসূচির অপব্যবহার কিংবা নির্ধারিত অর্থ না দেয়া হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে উল্লেখ করা হয় আদেশে। অন্য আরেকটি আদেশে কিছু নির্দিষ্ট খাতের অভিবাসীদের জন্য সর্বনিম্ন £1 মিলিয়ন ফি প্রদানের বিনিময়ে দ্রুত ভিসা দেওয়ার একটি নতুন গোল্ড কার্ড পদ্ধতি চালু করেন ডোনাল্ড ট্রাম্প। নেপালে অভ্যুত্থানের 10 দিন পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অবস্থান জানা গেছে। সেনাবাহিনীর ব্যারাক থেকে বেরিয়ে তিনি একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছেন জানিয়েছে দেশটির গণমাধ্যম। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কাঠমান্ডুর 15 কিলোমিটার পূর্বে ভক্তপুর জেলার গুন্ডু এলাকার ব্যক্তিগত বাড়িতে আছেন কেপি শর্মা। গণমাধ্যমগুলো জানায়, গত 9 সেপ্টেম্বর গণ আন্দোলনের মুখে পদত্যাগের পর সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চান তিনি। পরে তাকে কাঠমান্ডুর শিবাপুরী আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে সেনা হেফাজতে 9 দিন থাকার পর বৃহস্পতিবার কেপি শর্মা ব্যক্তিগত অবস্থানে চলে যান। মিশরের কায়রোতে অবস্থিত একটি জাদুঘর থেকে ফেরাউনের একটি স্বর্ণের ব্রেসলেটের হদিস মিলছে না। দুর্লভ পাথরে অলংকৃত এই ব্রেসলেটটিকে সবশেষ জাদুঘরের একটি ল্যাবে দেখা যায়। এই ধরনের ঘটনার পেছনে অবৈধ প্রত্নসম্পদ ব্যবসাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফেরাউন কোনো একক ব্যক্তির নাম নয়, যুগ যুগ ধরে প্রাচীন মিশরকে রাজত্ব করা শাসকদের নাম। ফারাও হিসেবেও তারা পরিচিত। এবার সেই ফেরাউনেরই একটি স্বর্ণের ব্রেসলেট উধাও হয়েছে, সেটিও মিশরের কায়রোতে অবস্থিত জাদুঘর থেকে। প্রায় 3000 বছরের পুরানো এই গহনাটি ফেরাউন আমেনমোপের ছিল। ল্যাপিস লাজুরি পাথরে অলংকৃত ব্রেসলেটটিকে সর্বশেষ তাহরির স্কয়ারের জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে দেখা যায়। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের সব বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে, যেন পাচারের চেষ্টা রোধ করা যায়। ঐতিহাসিকদের মতে ব্রেসলেটটির মালিক ছিলেন আমেনমোপে। খ্রিস্টপূর্ব 1076 থেকে 723 সালের মধ্যে মিশরের 21তম রাজবংশের শাসক ছিলেন তিনি। আমেনমোপেকে প্রথম সাধারণ কক্ষে সমাহিত করা হলেও পরবর্তী সময়ে শক্তিশালী শাসক প্রথম পসুসেনেসের পাশে দ্বিতীয়বারের মতো দাফন করা হয়। তার সমাধি আবিষ্কৃত হয় 1940 সালে। এই ঘটনার পর জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবের অন্যান্য সব প্রত্নবস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রাচীন মিশরীয় প্রত্নবস্তু চোরাচালান দেশটির জন্য দীর্ঘদিনের উদ্বেগের কারণ। গত বছর আলেকজান্দ্রিয়ায় উপকূলবর্তী আবু কির উপসাগর থেকে শত শত প্রত্নসম্পদ চুরি করে পাচারের চেষ্টা করার সময় 2 ব্যক্তিকে আটক করে কর্তৃপক্ষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।